প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালা। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে দশম শ্রেণী ক্লাস 10 এর যে 6 নম্বর চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা ছিল চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। তার একটা পার্ট আমি আলোচনা করছি যেটা চক্রবৃদ্ধি সুদ হিসাবে, এবং এর যে বাস্তব অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ এই ধারণাকে কোথায় আমি কাজে লাগাবো পরবর্তীতে যখন অন্য চ্যাপ্টার করব অর্থাৎ সমহার বৃদ্ধি বা হ্রাস, তখন আমরা সেটা কিন্তু সহজেই বুঝতে পারবো। আর চক্রবৃদ্ধি সুদ শুরু করার আগে আমরা যে সরল সুদ চ্যাপ্টারটা অলরেডি পড়েছি, সেই সরল সুদের ধারণা থেকে চক্রবৃদ্ধি সুদটা আমরা বোঝার চেষ্টা করবো, তাতে আমাদের সুবিধা হবে। এই চ্যাপ্টারটা বিশেষ ইম্পর্টেন্ট, কারণ এর বাস্তবিক অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা পরবর্তী আরো দুটো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো, এবং চাকরির পরীক্ষার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর মাধ্যমিকের জন্য তো ইম্পর্টেন্ট আছে। তো আমরা যেটা শুরু করব সরল সুদ থেকে। সরল সুদ আমরা যেহেতু অলরেডি পড়েছি, সরল সুদ লিখছি। আমরা দেখতে পাচ্ছি সরল সুদের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছিলাম বা ফর্মুলাকে কাজে লাগিয়েছিলাম, সেটা হচ্ছে আই সমান পি টি আর বাই 100। আর চক্রবৃদ্ধি সুদের সময় যে ফর্মুলাকে কাজে লাগাবো সেটা আমি অলরেডি লিখে রেখে দিয়েছি, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। মানে কি স্যার? কিছুই তো বুঝতে পারলাম না। সরল সুদ থেকে শুরু করি। সরল সুদের ক্ষেত্রে এই যে আইটা লিখেছিলাম, সে আইটা ছিল মোট সুদ। মোট সুদ মানে কি? মোট সুদ মানে বোঝা যাচ্ছে যে কোনো টাকা যদি আমি ব্যাংকে বা পোস্ট অফিসে বা সমবায় সমিতিতে রাখি, আমি এটাকে বিস্তারিত আলোচনা করার জন্য বলছি। আমরা কখনো ব্যাংকের থেকে টাকা ধার নিই, পোস্ট অফিসের থেকে টাকা ধার নিই, অথবা পোস্ট অফিসে গিয়ে আমরা টাকা জমা রাখি। যখন ধার নিই কোনো টাকা, সেটাকে আমরা লোন হিসাবে দেখি। আর যখন কোনো টাকা আমরা জমা রাখি, তখন সেটাকে ফিক্সড ডিপোজিট বলতে পারি বা রেকারিং ডিপোজিট বলতে পারি। আমি কখনো যদি টাকা জমা রাখি, তাহলে সেইখান থেকে আমি সুদের জন্য টাকা রাখি। অর্থাৎ আমি টাকাটা রাখছি ব্যাংকে গিয়ে, আমি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যখন ব্যাংক থেকে ফেরত চাইতে যাব বা ফেরত নেব, তখন ব্যাংক আমি যে টাকাটা রেখেছিলাম সেই টাকাটাকে বলবো আসল টাকা। সেই টাকা যেমন আমাকে ফেরত দেবে, পাশাপাশি তার সঙ্গে অতিরিক্ত কিছু টাকা দেবে। সেই যে অতিরিক্ত কিছু টাকা দিচ্ছে, সেটাকে আমরা সুদ বলছি। তো বিষয়টা আমরা একটু পড়ি, একটু বোঝার চেষ্টা করি। আমি মনে করো ব্যাংকে গিয়ে আমার আসল টাকা, আসল মানে যে টাকাটা আমি জমা রাখছি, যদি জমা রাখার কেস হয়, আসল টাকা যদি পি ধরি, পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপালকে বলবো, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। আসল নকলের মতো ব্যাপার নয় যে এটা আসল এটা নকল, মানে ডুপ্লিকেট, এরকম নয়। আসল মানে ক্যাপিটাল, যেটা আমার নিজের পকেটে রয়েছে, সেইটাকে আমি আসল বলছি। সেই টাকাটা মনে করো আমার নিজের পকেটে 100 টাকা আছে, আমি 100 টাকা ব্যাংকে বা পোস্ট অফিসে বা সমবায় সমিতিতে জমা রাখলাম। অর্থাৎ আমরা কিছু কিছু রেজিস্টার প্রাপ্ত জায়গা আছে, গভর্নমেন্ট স্বীকৃত জায়গা আছে, যেখানে আমরা টাকা জমা রাখবো, অথবা সেইখান থেকে টাকাটা আমার প্রয়োজনে আমি লোন আকারে নেব। অন্য কোনো কোথা থেকে যদি টাকা জমা নিই বা লোন আকারে নেই, সেটাকে কিন্তু অনেকটা বেআইনি হয়ে যেতে পারে। আমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছি, ধার নেওয়ার পরে সে আমাকে বললো যে তুমি টাকা ধার নিয়েছো, তোমাকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে, অর্থাৎ সুদ দিতে হবে। এটা কিন্তু একটা ইলিগাল কাজ, এটা কোনো আইনসম্মত কাজ নয়। তো যেখানে আমরা টাকা পয়সা লেনদেন করতে পারি, সেটা কিসে কিসে করতে পারি? ব্যাংক করতে পারি, পোস্ট অফিস করতে পারি, সরকারি সমবায় সমিতিতে করতে পারি, এরকম জায়গায় করতে পারি। পার্সোনাল লেনদেনের ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা আইনত কাজ বলতে পারি না। তো যত সময় গিয়ে টাকাটা তুলবো, সময়টাকে আমি টি অক্ষর দ্বারা প্রকাশ করছি, স্মল টি। স্মল টি মানে টাইম। টাইম টাইম মানে সময়। সময় সাধারণত আমরা এখানে বছরে ক্যালকুলেট করব, বছরে হিসাব করব সময়ের হিসাবটা। মাসেও করতে পারি, দিনেও করতে পারি, নর্মালি আমি বছরে করব। আর মানে কি স্যার? আর মানে হচ্ছে সুদের হার। ভালো করে বুঝবে, আর মানে হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ। তো সুদের হারকে আমি ছোট হাতের আর ধরছি। সুদের হার ব্যাপারটা আমি কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। মনে করো আমি 100 টাকা জমা রেখেছিলাম কোনো একটা ব্যাংকে গিয়ে, 1 বছর পরে যাচ্ছে, অর্থাৎ টি মানে টাইম যখন 1 বছর, 1 বছর পরে ব্যাংকের কাছে যাচ্ছে, ব্যাংক কি বলছে? ব্যাংক বলছে যে তুমি যে টাকাটা জমা রেখেছিলে 100 টাকা, সেই টাকাটা নিয়ে যাও, অর্থাৎ তোমার টাকা তোমাকে দিয়ে দিলাম। আর 1 বছর সময় ধরে জমা রাখার জন্য আমি তোমাকে অতিরিক্ত কিছু টাকা দিচ্ছি। যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা আমি ধরে নিচ্ছি ব্যাংক আমাকে অতিরিক্ত 10 টাকা দিচ্ছে। যে টাকাটা দিচ্ছে অতিরিক্ত, সেই টাকাটা তুমি নিয়ে যাও, আমাকে 100 টাকা তুমি দিয়েছিলে, তার রেসপেক্টে আমি তোমাকে 10 টাকা দিচ্ছি। কতদিনে দিচ্ছি? 1 বছর পরে গিয়ে দিচ্ছি। সময় যদি 1 বছর হয়, তাহলে 100 টাকা থেকে আমি তোমাকে অতিরিক্ত যে টাকাটা দিচ্ছি, সেই টাকাটাকে বলছি সুদের হার।
এই যে টাকাটা পেলাম 10 টাকা, এটা হচ্ছে সুদের হার, এটা কিন্তু আমি জমা রাখিনি, ব্যাংক আমাকে দিয়েছে নিজের থেকে। তাহলে মোট যে টাকাটা পাচ্ছি, আমার যে আসল টাকা আর যেটা অতিরিক্ত দিয়েছে, এটাকে অতিরিক্ত টাকা বলছি, অতিরিক্ত টাকা বলছি, এটাকে বলছি সুদের হার। অতিরিক্ত টাকা নিয়ে মোট হয়ে গেল আমার 110 টাকা। সুদের হার কেন বলছি স্যার? সুদের হার এই কারণেই বলছি যে 100 টাকা যদি জমা রাখি, 100 টাকার রেসপেক্টে, 100 টাকার সাপেক্ষে 1 বছরে ব্যাংক যে অতিরিক্ত টাকাটা দেবে সেই টাকাটাকেই বলছি সুদের হার, 100 টাকার রেসপেক্টে। যদি আমি এখানে স্যার 100 টাকা জমা না রেখে 200 টাকা জমা রাখতাম, এবং 200 টাকার জন্য যদি ব্যাংক আমাকে 1 বছর পরে 10 টাকা দিত, তাহলে কি সুদের হার 10 হতো? হতো না। কারণ সুদের হার বের করতে গেলে, রেট অফ ইন্টারেস্ট, এটা বের করতে গেলে আসল 100 ধরতে হবে, সময় 1 বছর ধরতে হবে, এবং অতিরিক্ত যে টাকাটা দেবে সেটাকেই বলছি আমি সুদের হার। যদি কোনো ব্যাংক অতিরিক্ত আমাকে 10 টাকার পরিবর্তে অতিরিক্ত 5 টাকা দেয় 100 টাকার রেসপেক্টে, তাহলে সুদের হার বলবো 5 টাকা। তাহলে সুদের হার জিনিসটাকে আমরা, রেট অফ ইন্টারেস্টটাকে 100 রেসপেক্টে যেহেতু বের করছি, অতএব এখানে লিখবো 10%। 10% মানে কি? পার্সেন্ট মানে সবসময় জানো তোমরা 100 সাপেক্ষে বিচার করা হয়। অর্থাৎ আসল যখন 100 টাকা, সময় যখন 1 বছর, অতিরিক্ত যে টাকাটা পাচ্ছি সেটাকে বলছি সুদ, সরি সুদের হার। এটা হচ্ছে সুদের হার। হলো? বুঝতে পারলে সুদের হারটা কি? সুদের হার বলতে 10% যদি লেখা থাকে কোথাও, R=10%, তাহলে তোমরা এখান থেকে সহজেই বুঝতে পারছো আসল টাকা পার্সেন্ট মানে 100, সময় 1 বছর, আমি অতিরিক্ত যে টাকা পাচ্ছি সেই অতিরিক্ত টাকা হচ্ছে 10 টাকা। কে দিচ্ছে? ব্যাংক বা পোস্ট অফিস, যেখানে আমি জমা রাখছি সেখানে দিচ্ছে। অথবা যদি আমি ব্যাংকের থেকে আমি টাকা ধার নিই 100 টাকা, তাহলে ব্যাংক আমাকে 1 বছর পরে আমার কাছে যদি অতিরিক্ত 10 টাকা চার্জ করে থাকে, তাহলে ব্যাংকে আমাকে জমা দিতে হবে 100 টাকা, যেটা ব্যাংকের কাছ থেকে নিয়েছিলাম লোন হিসাবে, প্লাস 10 টাকা যেটা ব্যাংক আমার কাছ থেকে ডিমান্ড করেছে সুদ হিসাবে। তখন ব্যাংককে আমি সুদ দিচ্ছি, তখন সেই ক্ষেত্রে হয়ে যাবে এটা ঋণ বা লোন। তো হিসাবটা একই রকম হবে, কোথা থেকে নিচ্ছি বা কোথা থেকে দিচ্ছি সেই বিষয়টা ধার বা লোন, এইভাবে জমা, এইভাবে হিসাব হতে পারে। বাদ বাকি যে অঙ্কের ক্যালকুলেশনটা, বিষয়টা, বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা দুই ক্ষেত্রে সমান। এই ক্ষেত্রে আমরা 10% বলছি, কোনো ক্ষেত্রে 8% হতে পারে। 8% মানে একই রকম, মানে 10 টাকা, 100 টাকা যদি আসল হয়, 1 বছর পরে সেই টাকাটা যদি আমি ফেরত নিতে যাই ব্যাংকের থেকে, যেটা জমা রেখেছিলাম, ব্যাংক যদি আমাকে 8 টাকা এক্সট্রা দেয়, তখন সেই 8 টাকাকে বলছি রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যেখানে থাকবে সেখানে তার সমান আর, তার ভ্যালু হচ্ছে আর এর সঙ্গে সমান হবে। রেট অফ ইন্টারেস্ট বলতে এই যে ছোট হাতের আরটা, আরটা নিয়ে আমি সুদের হারকে প্রকাশ করছি। সময় মানে টাইম, টাইমের টি নিচ্ছি, প্রিন্সিপাল মানে আসল, আসলের পি নিচ্ছি। তাহলে এই যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে, অর্থাৎ এই যে সিম্বল গুলো আছে, সিম্বল গুলোর সাহায্যে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে বুঝতে পারবো। তার মানে আমি যেটা দেখতে পেলাম যে সরল সুদ মানে কি? সরল সুদ মানে কোনো টাকা, সরল সুদ বলতে আমরা যেটা বুঝি, কোনো টাকা আমি জমা রেখেছি, জমা রাখার কিছুদিন পরে যদি আমি টাকাটা ফেরত চাইতে যাই, তাহলে যতদিনের জন্য জমা রেখেছি তার রেসপেক্টে আমাকে কিছু এক্সট্রা টাকা দিচ্ছে, তার রেসপেক্টে আমাকে কিছু এক্সট্রা টাকা দিচ্ছে। সেই যে এক্সট্রা টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে সুদ। সরল সুদের ক্ষেত্রে আসলের জন্য যে সুদ, যে এক্সট্রা টাকা পাচ্ছি বা অতিরিক্ত টাকা পাচ্ছি সেইটার হিসাব, আসল টাকার জন্য যে অতিরিক্ত টাকা পাচ্ছি সেইটার হিসাব হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আসলের জন্য যে টাকাটা রাখছি সেটা পাচ্ছি সুদ কিছু সময় পরে, সুদের থেকেও যদি আমি কিছু ইনকাম করতে পারি, সুদ পাই, তাহলে সুদেরও সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। একটা উদাহরণ দিয়ে আমি পরিষ্কার বুঝিয়ে দিতে পারছি। মনে করো আমার কাছে আসল টাকা আছে, আসল টাকা আছে আমার কাছে, আসল টাকা পি ইকুয়াল টু, ধরে নিচ্ছি 100 টাকা আমার কাছে আসল টাকা আছে। একটা উদাহরণ দিয়ে বোঝায়, 100 টাকা আমার কাছে আসল টাকা আছে। এইবার আমি এই 100 টাকাটা কোনো ব্যাংকে জমা রাখলাম। জমা কত সময়ের জন্য জমা রাখছি? সময়টি মনে করো 2 বছরের জন্য আমি জমা রাখছি। তোমরা এই প্রত্যেকটা সিম্বলের মানে জানো, প্রত্যেকটা যে অ্যাব্রিভিয়েশন গুলো লিখেছি IPTR এর মানে জানো। তার সময় মনে করো টি, 2 বছরের জন্য আমি ব্যাংকে গিয়ে জমা রেখেছি, টাকাটা রাখলাম। তো সুদের হার, ব্যাংক আমাকে অতিরিক্ত যে টাকা দিচ্ছে, সুদের হার যেটাকে আমি রেট অফ ইন্টারেস্ট বলছি, সুদের হার আর সমান, ধরে নিচ্ছি আমি 10%, 10 টাকা। অর্থাৎ ব্যাংক আমাকে 100 টাকার রেসপেক্টে 10 টাকা 1 বছরে অতিরিক্ত টাকা দিচ্ছে। তাহলে সরল সুদের বেলায় কি হতো? 2 বছরে আমি ক টাকা পেতাম? 2 বছর টাকাটা রাখার জন্য কত টাকা পেতাম? আসল হচ্ছে 100 টাকা, আসল আমি এখান থেকে লিখতে পারি আসল 100 টাকা, সময় 1 বছর, যদি 1 বছর ব্যাংকে আমি টাকা জমা রাখি বা পোস্ট অফিসে জমা রাখি, সময় 1 বছর। অতিরিক্ত যেটা পাচ্ছি, অতিরিক্ত যে টাকাটা পাচ্ছি
সেই টাকাটা আমি এখানে দেওয়া আছে সুদের হার অতিরিক্ত হচ্ছে 10 টাকা। 100 টাকার রেসপেক্টে এক বছরে যে টাকা পাই সেটাকেই সুদের হার বলে, সেটা আর সমান 10 দিয়েই দেওয়া আছে। আসলে 100 টাকা সময় এক বছর অতিরিক্ত যে টাকা পাচ্ছি, কত টাকা পাচ্ছি? 10 টাকা। 100 টাকার রেসপেক্টে 10 টাকা আমার অতিরিক্ত দিচ্ছে, কে দিচ্ছে? ব্যাংক বা পোস্ট অফিস, যেখানে আমি টাকাটা রেখেছি। তাহলে আমি কতদিনের জন্য টাকাটা রেখেছি দেখতে পাচ্ছি? 2 বছরের জন্য। তো এক বছরের জন্য পাচ্ছি 10 টাকা। পরের বছরে আমার 100 টাকা ব্যাংকে ছিলই, পরের বছরের জন্য আবার এক বছর সময়ের জন্য আমি অতিরিক্ত কত টাকা পাবো? 100 টাকার জন্য আমি 10 টাকা পাবো। 100 টাকার জন্য 10 টাকা পাবো, সেটাই লিখে দেওয়া আছে, সুদের হার 10%। তাহলে আমার মোট 100 টাকা রেখেছিলাম, প্রথম বছরে মানে এক বছর পরে গিয়ে অতিরিক্ত টাকা পেলাম 10 টাকা। পরের বছরে আবার 100 টাকার জন্য অতিরিক্ত টাকা পেলাম 10 টাকা। তাহলে মোট কত টাকা হয়ে গেল আমার? মোট এই 2 বছরে, প্রথম বছরের জন্য 10 টাকা, পরের বছরের জন্য 10 টাকা, মানে 2 বছরের জন্য যেহেতু আমি টাকাটা রেখেছিলাম, আমি ধরে নিয়েছি একটা উদাহরণের সাহায্যে 2 বছরের জন্য টাকাটা রেখেছিলাম, 2 বছর পরে গিয়ে অতিরিক্ত টাকা যেটা সুদ হচ্ছে, মোট সুদ, সেই টাকাটা 10 আর 10 20 টাকা হচ্ছে। এটাকে কিন্তু মোট সুদকে আমরা আয় অক্ষর দ্বারা প্রকাশ করব। মোট সুদ মানে কত? আয়। মোট সুদ হচ্ছে এই যে আয়। এইটা আমরা দেখেছিলাম সরল সুদের বেলায় এরকম ঘটনা হচ্ছিল যে আসলের জন্য যে অতিরিক্ত টাকা পাচ্ছে সেটাই হচ্ছে আমার সুদ, মোট সুদ। 2 বছরের জন্য মোট সুদ কত পেলাম? 20 টাকা পেলাম। আয় সমান 20 বেরিয়ে যাবে। ফর্মুলা গুলো যদি পি টি আর এর মান এখান থেকে দেখে দেখে বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে আয় পাবো, আয় সমান 20 পাবো। বোঝা গেল ব্যাপারটা? চক্রবৃদ্ধি সুদের বেলায় কিন্তু এরকম ঘটনাটা ঘটে না। চক্রবৃদ্ধি সুদের বেলায় পার্থক্য কি? চক্রবৃদ্ধি সুদের বেলায় আমি এরকম ধরবো যদি এটা সরল সুদ না হয়। সরল সুদের বেলায় কি হচ্ছে তো দেখতেই পাচ্ছি। চক্রবৃদ্ধি সুদের বেলায় যদি আমি লিখি চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদের বেলায় একই জিনিসটা লিখলাম, দেখো এটা সরল সুদ ছিল, এটা চক্রবৃদ্ধি সুদ ছিল। আমি যদি এই কেসটাই সরল সুদ, একটা ব্যাংক আমাকে টাকা রাখছি, ব্যাংক আমাকে বলছে যে 10% তোমাকে সরল সুদ দেবো, এই কথাটা বললো। আর অন্য একটা ব্যাংক বলছে আমার কাছেও টাকা রাখো, তাহলে তোমাকে 10% আমি চক্রবৃদ্ধি সুদ দেবো। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আমি বোঝার চেষ্টা করছি। একজন বলছে সরল সুদ দেবো, একজন বলছে চক্রবৃদ্ধি সুদ দেবো। তো সরল সুদের বেলায় তো আমি বললাম ব্যাপারটা, চক্রবৃদ্ধি সুদের বেলায় কি হবে? যে আসল আমি 100 টাকায় রাখছি, সময় এক বছর পরে গিয়ে যে অতিরিক্ত টাকা পাচ্ছি সেই টাকাটা হচ্ছে 10 টাকা। অর্থাৎ এই 10 টাকা যেটা কিনা আমাকে ব্যাংক দিচ্ছে অতিরিক্ত টাকা হিসাবে, এটা দিতে গেলে ব্যাংক আমার কাছ থেকে এক বছর সময় নিচ্ছে। যে এক বছর তুমি যদি টাকা রাখো, সে এক বছর টাকা থেকে যে ফলনটা ফলবে সেই ফলনটাই হচ্ছে 10 টাকা। দেখো তার জন্য আমাকে এক বছর কিন্তু আমার কাছে টাকাটা রেখে দিতে হবে, তুমি কিন্তু এটা তুলতে পারবে না। 100 টাকার জন্য এক বছর আমি ঠিক আছে তাই করলাম, 100 টাকা আমি রাখলাম, এক বছর পরে গেলাম 10 টাকা পাচ্ছি। এখানে লক্ষণীয় একটা ব্যাপার দেখো, সরল সুদের বেলায় টাইমটাকে আমরা ছোট হাতে টি অক্ষর দ্বারা প্রকাশ করি, আর চক্রবৃদ্ধি সুদের বেলায় টাইমটাকে আমরা এন অক্ষর, নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ এন অক্ষর দ্বারা প্রকাশ করি। এই যে ফর্মুলাটা আমি লিখেছি, ফর্মুলাটার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি, আপাতত এই ফর্মুলাটার দিকে ঘাবড়ে যেও না, যেমন আছে তেমন থাক। তাহলে সরল সুদের বেলায় যেটা লিখলাম, চক্রবৃদ্ধি সুদের বেলায় প্রথম বছরে একই ঘটনা ঘটছে। চক্রবৃদ্ধি সুদের বেলায়, সরল সুদের বেলায় প্রথম বছরে দেখো যে অতিরিক্ত টাকাটা পাচ্ছি, দুই ক্ষেত্রেই 100 টাকার জন্য 10 টাকা। চক্রবৃদ্ধি সুদের বেলায় 100 টাকার জন্য এক বছর পরে গিয়ে 10 টাকা পাচ্ছি, দুটোই সেম হচ্ছে, কোনো পার্থক্য ঘটলো না। এইবার পরের বছরে যদি যাই, আমি 2 বছরের জন্য টাকাটা রেখেছিলাম, পরের বছরে যদি যাই, যে যদি ব্যাংককে বলি যে আমার টাকা কতটা হলো, ব্যাংক তো বলছে যে তুমি যে 100 টাকা রেখেছিলে এক বছরের জন্য 10 টাকা পেয়েছো, পরের বছরে আবার তোমার 100 টাকার জন্য এক বছরে তোমার যে সুদ হচ্ছে সেটা 10 টাকা। কিন্তু এই যে 10 টাকা প্রথম বছরে সুদ হয়েছিল, সেই 10 টাকা তো পরের বছরেও তো সুদ হবে। প্রথম বছরে যে সুদটা হয়েছিল সেই টাকাটা যদি আমি তুলে নিতাম, এক বছর পরে গিয়ে যে 100 টাকার জন্য যে 10 টাকা সুদ হয়েছিল আমি যদি তুলে নিতাম, তুলে নিয়ে আবার আমি জমা করতাম ব্যাংকে, তাহলে এই 10 টাকা, এই 10 টাকা সুদের টাকাটা তখন আসল হিসাবে ট্রিট হতো। এবং এই এক বছর পরে গিয়ে কিছু টাকা এই 10 টাকার জন্য ব্যাংক আমাকে এক্সট্রা অতিরিক্ত দিত, সেই টাকা থেকে কিছু একটা হতো অতিরিক্ত টাকা, সেই অতিরিক্ত টাকার যে সুদ সেটাকেই বলছি সুদের সুদ। এটা কিন্তু 10 টাকা কিন্তু আমার কাছে ছিল না, 100 টাকা থেকে সুদ হয়েছিল। এই সুদ হতে কত সময় লাগবে? এক বছর সময় লাগবে। তাহলে এই 10 টাকা যদি পরের বছরে, এক বছর পরে গিয়ে আমি আসলের জায়গায় তুলে নিয়ে আসলের জায়গায় রেখে দিতাম, তাহলে এই 10 টাকার জন্য আর পরের বছরে আমি আরো এক্সট্রা কিছু পেতাম। তাহলে সুদের হার কত বলেছে দেখতেই পাচ্ছ, সুদের হার এখানে বলে দিয়েছে 10%। তাহলে 10 টাকার জন্য 10 টাকার 10% আমি কিছু একটা হতো। 10 টাকা যদি আমি আসল হিসাবে ধরতাম, যে সুদ যেটা 10 টাকা পাচ্ছে সেটাকে আসল হিসাবে ধরছি, তাহলে এই 10 টাকার জন্য আমি কিছুটা সুদ পেতাম। তাহলে 10-এর 10% মানে তুমি জানো, 10% মানে 10/100
কেটে কেটে কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে 1 টাকা। এই ক্ষেত্রে দেখা যাবে যে এই 10 টাকার জন্য যে সুদটা হচ্ছে 1 বছরের জন্য সেটা হচ্ছে 1 টাকা। তাহলে মোট সুদ কত হয়ে গেল? মোট সুদ 10 আর 10 20 আর 21 টাকা। তাহলে মোট সুদ হয়ে গেল আমার 21 টাকা। কখন? যখন চক্রবৃদ্ধিতে রাখছি। কেন স্যার বাড়ছে? বাড়ছে এই কারণেই যে প্রথম বছরের শেষে যখন আমি সুদ পাচ্ছি 10 টাকা, পরের বছরে সেই 10 টাকাকে আসল হিসাবে ধরে আবার আমি সুদ পাচ্ছি, 10-এর থেকে সুদ হচ্ছে 1 টাকা। 10-এর থেকে 1 টাকা সুদ হচ্ছে, কেন? সুদের হার 10%, এখন বের করেছি 1 টাকা। তাহলে এই যে এক্সট্রা যে টাকাটা পাচ্ছি আমি 1 টাকা, এই 1 টাকাটা এক্সট্রা কিন্তু সরল সুদের বেলায় পাচ্ছিলাম না। কেন? কারণ সরল সুদের বেলায় দেখতে পাচ্ছ যে সুদের থেকে কিন্তু সুদ দিচ্ছিল না, যে সুদটা পাচ্ছে সেটা আসল থেকে ডাইরেক্ট সুদ দিচ্ছে। আসল তুমি 100 টাকা রেখেছো, 1 বছরে 10 টাকা, আবার পরের বছরে 10 টাকা, আবার যদি রাখতে তারপরের বছরে 10 টাকা, এরকমই বাড়তে বাড়তে যাবে। আর চক্রবৃদ্ধি সুদের বেলায় সেটা বলছে না, বলছে সুদেরও সুদ দেবো। তুমি যে টাকা রাখবে সেই টাকা যখন 1 বছর পরে গিয়ে দেখতে পাবে সুদ হচ্ছে, পরের বছর সেই সুদের টাকাটা আসলের সঙ্গে আমি জুড়িয়ে দেবো, আসলের সঙ্গে জুড়ে যাবে, জুড়ে গিয়ে সেটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে তার উপরে আমি সুদ দেবো। সুদেরও সুদ হতে 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 যাবে। তো সুদ হতে গেলে 1 বছর সময় লাগবে। 1 বছরের আগে যতটুকু হয়েছে আসল আর সুদ মিলিয়ে পরের বছরে তার রেসপেক্টে তুমি ফেরত পেয়ে যাবে। আবার তার সেই বছরে মিলিয়ে সুদ আসলে যেটা হয়েছে পরের বছরে তার উপর হিসাব হবে। আর চক্রবৃদ্ধি সুদের বেলায় এই এই সুবিধাটা আমাদের আছে। যদি আমি টাকা কোথাও জমা রাখি তো, আর যদি আমি কোনো জায়গা থেকে টাকা লোন আকারে নিই, একই রকম ব্যাপারটা ঘটবে, ওরাও সুদের সুদ নিতে নিতে থাকবে আমার কাছ থেকে, তখন আমার সেখানে লস। অর্থাৎ আমি যখন কোনো জায়গায় টাকা জমা রাখবো, ডিপোজিট রাখবো, অর্থাৎ সেখান থেকে আমি কিছু টাকা এক্সট্রা পেতে চাইছি, সেই বেলায় চক্রবৃদ্ধি সুদ আমার পক্ষে ভালো, সুদেরও সুদ পেয়ে যাবো আমি। আর যদি কোথাও আমি লোন আকারে টাকা জমা মানে নিই, লোন আকারে যদি আমি টাকা কোথা থেকে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু চক্রবৃদ্ধি সুদ ভালো নয়, কারণ আমার পকেট থেকে এক্সট্রা টাকা দিতে হবে, সেই ক্ষেত্রে সরল সুদ ভালো। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে দেখতে পেলাম যে 2 বছরের যে ব্যাপারটা, আমি 2 বছরের এখানে হিসাব দিয়েছি, 2 বছর না হয়ে 3 বছর হতে পারতো। সরল সুদের বেলায় 3 বছর হলে কত হতো? পরের বছর আবার 100 টাকার থেকে 10 টাকা হতো, 3 বছরে 30 টাকা হতো। আর চক্রবৃদ্ধি সুদের বেলায় কিন্তু সেটা হতো না। চক্রবৃদ্ধি সুদের বেলায় আমি দেখতে পাচ্ছি 2 বছরে মোট কত টাকা হচ্ছে, আমার 100 টাকা ছিল আর এখানে 21 টাকা হলো। তাহলে 2 বছরে হয়ে গেল, 2 বছর পরে 121 টাকা। 3 বছরের মাথায় যখন আমি টাকাটা ক্যালকুলেশন করব যে আমার কত টাকা হলো, তো 121 টাকার উপরেই কিন্তু হিসাবটা হবে। কত টাকার উপর হবে? 121 টাকার উপরে হিসাব হবে। কিন্তু সরল সুদের বেলায় এই 100 টাকার উপরে হিসাব হতে হতে যাচ্ছিল। যেহেতু টাকার অ্যামাউন্ট এখানে কম 100, তার জন্য 2 বছরে 10 টাকা সুদের হার হলে দেখতে পাচ্ছি পার্থক্য ঘটছে কত কত টাকার হচ্ছে। এখানে হচ্ছিল সরল সুদের বেলায় 20 টাকা, চক্রবৃদ্ধি সুদের বেলায় হচ্ছে 21 টাকা। 1 টাকার পার্থক্য হচ্ছে 2 বছর টাইম পরে গিয়ে। কার ক্ষেত্রে? সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। যদি এই টাইমটাকে আমি অনেক বড় করে দিই, অনেক বড় করে দিই, 20 বছর 30 বছরের ব্যবধান করে দিই, তাহলে দেখতে পারবে যে এই 1 টাকাটা তখন অনেক ভারী পড়ে গেছে। 1 টাকাটা বেড়ে বেড়ে অনেক কিছু হয়ে গেছে, অনেক হয়ে গেছে। প্রতি বছর এর সঙ্গে সুদেরও সুদ লাগতে লাগতে অনেক বড় আকার ধারণ করেছে। তাহলে এটাই হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। মেন পার্থক্য, সরল সুদে যেটা আমরা পাই সেটা হচ্ছে সুদের আসল থেকে যেটুকু এক্সট্রা হয় সেটা সুদ আকারে পাই। আর চক্রবৃদ্ধি সুদে আসলের জন্য যেটা পাচ্ছি সেটা তো পাচ্ছি, সুদেরও জন্য আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাচ্ছি। অর্থাৎ সুদের সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ হচ্ছে আসল থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সরল সুদ। আর এর সঙ্গে যেটা জুড়ছে, আসল থেকেও পাচ্ছি প্লাস সুদের থেকেও পাচ্ছি, আর এখানে শুধুমাত্র আসল থেকেই পাচ্ছি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো, সরল সুদের বেলায় আসলের ওপর যে সুদটা পাচ্ছি সেটাকেই সরল সুদ বলছি। আসল, আসল মানে আসল বলতে পারি, মূলধন বলতে পারি, ক্যাপিটাল বলতে পারি, যে কোনো অক্ষর দিয়ে কিন্তু, যে কোনো শব্দ দিয়ে কিন্তু আমরা এটা প্রকাশ করতে পারি। আসল বলতে যে টাকাটা আমি ব্যাংকে জমা রাখছি বা পোস্ট অফিসে জমা রাখছি, অথবা ব্যাংক বা পোস্ট অফিস থেকে যে টাকাটা আমি আমার প্রয়োজনে নিয়ে নিচ্ছি, সেটাকে আসল টাকা বলছি। আসল নকল এরকম ব্যাপার নয় কিন্তু, স্যার এটা আসল টাকা এটা নকল টাকা, এরকম না, ডুপ্লিকেট নয় কিন্তু। আসল যেটাকে ক্যাপিটাল, প্রিন্সিপাল বা মূলধন বলছি। আর চক্রবৃদ্ধি সুদের বেলায় কি হচ্ছে, আসল এবং বা মূলধন দুটোর একই মানে, প্লাস সুদ, আসলের জন্য যে সুদ হচ্ছে তার দুটোর ওপরে যে সুদ পাচ্ছি, আসলের থেকেও যেটা পাচ্ছি সুদের থেকেও যেটা পাচ্ছি, তার উপরে যে সুদ হচ্ছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ।
এবার দুটোর মধ্যে পার্থক্য আমরা এখানে দেখতে পারবো, যেটা একটু আগেই বলছিলাম, সরল সুদের বেলায় সময়টাকে আমরা টি অক্ষর দ্বারা প্রকাশ করছি স্মল হাতের, আর চক্রবৃদ্ধি সুদের বেলায় এন অক্ষর দ্বারা, নাম্বার অফ ইয়ার্স অক্ষর দ্বারা প্রকাশ করছি। এটা নিয়ে আমরা আর আলোচনা করবো না সরল সুদের ব্যাপারটা নিয়ে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে লিখেছি এ ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো ফর্মুলাটা কিভাবে ড্রাইভ করেছি সেটা আমি লিখছি না বা সেটা বোঝাতে যাচ্ছি না, তাহলে বিষয়টা ফালতু লেন্দি হয়ে যাবে। ফর্মুলাটাই মনে রাখার চেষ্টা করছি, এভাবে লিখবো। দুই দুই ক্ষেত্রেই আসল যেটা পি ছিল, এখানেও পি ছিল, সুদের হার আর ছিল, এখানেও আর ছিল। এখানে নাম্বার অফ ইয়ার্স, যেটা সময়টাকে টি অক্ষর দ্বারা প্রকাশ করছি, এখানে এন অক্ষর দ্বারা প্রকাশ করছি। এন মানে কি? এন ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স, মানে কত বছর সময়, সেটাই বোঝাচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এটা কি স্যার? ভালো করে ইম্পর্টেন্ট, এটা এ হচ্ছে সুদে আসলে, সুদ আর আসল মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে এ। আমি সুদ আর আসল, আসল এবং সুদ মিলিয়ে যেটা হচ্ছে সেটাকে আমি এ ধরছি। আর এইখান থেকে যে আইটা পাচ্ছিলাম, আইটা হচ্ছে শুধুমাত্র মোট সুদ। সরল সুদের বেলায় যেটা পাচ্ছিলাম আই, আই মানে হচ্ছে মোট সুদ। আই মানে হচ্ছে মোট সুদ, এর মধ্যে কিন্তু আসল থাকছে না। অর্থাৎ 100 টাকা যদি তুমি জমা রাখো কোথাও, যে হিসাবটা অঙ্কটা আগের দিন করছিলাম, একটু আগে করছিলাম, সেইটা 100 টাকা যদি 2 বছরের জন্য জমা রাখো, সুদের হার যদি 10 হয়, তাহলে এখান থেকে আই সমান যেটা বেরিয়ে যাবে সেটা 20 বেরোবে। আগেই বলেছিলাম 20 বেরোবে আই সমান। আর এই অঙ্কের ক্ষেত্রে এ সমান 2 বছরের জন্য বেরোবে 121। কত বেরোবে? 121। তাহলে 121-এর মধ্যে কি আছে? 121-এর মধ্যে আছে 100 টাকা আমার আসল আছে, প্লাস 21 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আছে। তাহলে সুদ আর আসল মিলিয়ে, চক্রবৃদ্ধি সুদ আর আসল মিলিয়ে যেটা পাচ্ছি সেটাকে আমি এ বলছি। চক্রবৃদ্ধি সুদের বেলায় এটাই হয়। আর সরল সুদের বেলায় তুমি যেটুকু সুদ পাচ্ছ এর মধ্যে কিন্তু আসলটা হিসাব করে বেরোয় না। যদি আমি বলি যে 2 বছরের সুদে আসলে কত টাকা ফেরত পাবো, তখন সুদে আসলে বলবে সুদ পাচ্ছি 20 টাকা, আর আসলে আমি 100 টাকা রেখেছিলাম, ফেরত পাবো যখন, তখন 120 টাকা পাবো। অর্থাৎ কিনা 100 টাকা তোমাকে নিজের থেকে যোগ করে বের করতে হবে সুদ আর আসল কত হয় তার ভ্যালু জানতে গেলে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের বেলায় কিন্তু এটা হচ্ছে না। চক্রবৃদ্ধি সুদের বেলায় যেটা বেরোচ্ছে সেটা সুদ আর আসল মিলিয়েই বেরোচ্ছে, অর্থাৎ 121-ই বেরোচ্ছে। আশা করি বুঝতে পেরেছো এটা। দেখো আমি এখানে সব শব্দর মানেটা ব্যাখ্যা করে দিলাম। এ সমান চক্রবৃদ্ধি সুদে আসলে, পি সমান আসল বা মূলধন, আর সমান সুদের হার রেট অফ ইন্টারেস্ট, এন সমান সময় যেটা কিনা বছরে হিসাব করবো, নাম্বার অফ ইয়ার্স। ব্যাপারটা বোঝা গেল কোন জিনিসের কি মানে, আমি এটাই করলাম। এবার যেটা জানবো সেটা হচ্ছে সুদের পর্ব। সুদের পর্ব বলতে কি বোঝাচ্ছে স্যার? সুদের পর্ব বলতে বোঝাচ্ছে, মনে করো আমরা এবার সম্পূর্ণ চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ঢুকে গেছে। আমরা এখন যে কথাগুলো বলবো কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে বলবো। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, পরে ভুলে যেতে পারি। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন দেয় যে কত বছর ব্যবধানে দুটো সুদের পরিমাণ সমান হবে। অর্থাৎ আমি যদি কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে রাখি, এই স্কিমে রাখি, এবং সরল সুদ এই স্কিমে রাখি, দুটো আলাদা আলাদা স্কিমে যদি আমি রাখি, সরল সুদের বেলায় এবং চক্রবৃদ্ধি সুদের বেলায়, কত বছর পরে মোট সুদ একই হবে? ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। যাও, এটা এই ভিডিওটাকে কাটতে হবে, জম্বের কাটা, নাহলে আসবে না। ভালো হচ্ছে। অনেক সময় একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের মানে কি? সুদেরও সুদ পাচ্ছি, কিন্তু এমন একটা সিচুয়েশন হতে পারে যখন সরল সুদের বেলাতেও যে সুদ পাবো এবং চক্রবৃদ্ধি সুদের বেলাতেও সেই সুদ পাবো। সেটা কত বছরের ক্ষেত্রে এটা এই ব্যাপারটা ঘটবে? 1 বছরের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে। আমি একটু আগে যে উদাহরণটা দেখছিলাম সেখানে দেখতেই পাচ্ছি যে 1 বছর পরে আমি সরল সুদের বেলাতেও যে টাকা আমি সুদ পাবো, চক্রবৃদ্ধি সুদের বেলাতেও সুদ পাবো। কেন? কারণ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদের থেকেও সুদ নেওয়া। তাহলে সুদ হতে গেলে, প্রথম যে টাকাটা রেখেছি তার থেকে সুদ হতে গেলে আমাকে তো অ্যাটলিস্ট 1 বছর রাখতে হবে। 1 বছর না রাখলে তো আর সুদ পাচ্ছি না। তাহলে 1 বছর পরে সরল সুদের বেলায় যে টাকা আমি রিটার্ন পাবো, চক্রবৃদ্ধি সুদের বেলাতেও সেই টাকা আমি কিন্তু রিটার্ন পাচ্ছি। দেখো, সুদের পর্ব বলতে বোঝাচ্ছে যে আমি ব্যাংকে যখন কোনো টাকা জমা রেখেছি, সেই টাকা জমা রাখার পরে ব্যাংক আমাকে যে অতিরিক্ত টাকা দিচ্ছে সুদ আকারে, সেই সুদটা আমি বছরে কতবার গিয়ে নেব, ব্যাংক থেকে তুলবো।
যতবার গিয়ে তুলবো সেটাই হচ্ছে সুদের পর্ব। অর্থাৎ মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি 100 টাকা ব্যাংকে জমা রেখেছিলাম আসল টাকা, 1 বছরে বা 12 মাসে, 1 বছর বা 12 মাস, আমি দুটোর একই মানে, 1 বছর বা 12 মাসে ব্যাংক আমাকে যে অতিরিক্ত টাকা দিচ্ছে, অর্থাৎ সুদের হার দিচ্ছে, সেটা হচ্ছে 10 টাকা দিচ্ছে। এরকম একটা ঘটনা আছে। অর্থাৎ 1 বছর পরে গেলেই আমি 10 টাকা ব্যাংকের কাছ থেকে পাবো। কেন? কারণ আমি 100 টাকা জমা রেখেছি, আর ব্যাংক বলে দিয়েছে সুদের হার আর সমান 10%। ব্যাংক আমাকে বলে দিয়েছে, সেটা জেনে আমি জমা রেখেছিলাম। এবার আমার মনে হলো যে এই 100 টাকা, এই 100 টাকার জন্য যে 10 টাকা পাচ্ছি, সেই 10 টাকাটা আমার 1 বছর পরে গিয়ে তুললে হবে না, আমি 6 মাস বাদে কিছু টাকা তুলে নিয়ে আসবো। অর্থাৎ বছরে আমি দুবার যাব। সুদের পর্ব কত? সুদের পর্ব 2 হলো। 2 কখন? যখন আমি 6 মাস বাদে যাচ্ছি তুলতে টাকাটা। কয় মাস বাদে? 6 মাস। 1 বছর মানে 6 মাস প্লাস 6 মাস সমান 12 মাস। 1 বছরে যাচ্ছে। তাহলে আমি 6 মাস বাদে বাদে গেলে বছরে কয়বার যেতে পারছি? বছরে আমি দুবার যেতে পারছি, সেই জন্য সুদের পর্ব বলছি 2। তাহলে 2 বার যখন আমি টাকা তুলতে যাব ব্যাংকে, ব্যাংকে আমাকে 10 টাকা 10 টাকা করে দেবে? দেবে না। ব্যাংক বলবে যে তুমি যেহেতু 100 টাকা জমা রেখেছো আমাদের কাছে এবং 6 মাস বাদে আসছো, অর্থাৎ 12 মাসের 2 ভাগের 1 ভাগ টাইমে আসছো, সেই ক্ষেত্রে তুমি যখন আসবে তোমাকে আমি 5 টাকা দেবো। 1 বছর পরে আসলে 10 টাকা দিতাম, 6 মাস পরে আসছো মানে 5 টাকা পাবে। 5 টাকা কোথা থেকে পাচ্ছি? 5 টাকা হচ্ছে অর্ধেক পাবে, 10/2 টাকা পাবে। অর্থাৎ কিনা যে টাকা ব্যাংক আমাকে দিচ্ছে অতিরিক্ত, এখানে 10 টাকা দিচ্ছে, কোনো ব্যাংক 10 টাকার কম বেশি দিতে পারে, তো যেটাই দিচ্ছে সেটাকে যদি আমি আর বলি, তাহলে তুমি যদি 6 মাস বাদে আসো তাহলে আর এর অর্ধেক টাকা তুমি পাবে। আর এর অর্ধেক টাকা, 10-এর অর্ধেক সমান কত? 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়, 5 টাকা পাবে। তাহলে 6 মাসে গিয়ে, 6 মাস পরে গিয়ে আমি 5 টাকা পাবো, আবার 6 মাস পরে গিয়ে আমি আবার 5 টাকা পাবো। ব্যাংক কিন্তু 1 বছর আমাকে 10 টাকা বুঝিয়ে দিয়েছে, কিন্তু আমি বলছি যে না, আমার 6 মাস বাদে বাদে গিয়েই টাকাটা লাগবে, সুদের টাকাটা। তো 6 মাস বাদে বাদে গিয়ে টাকা লাগলে ব্যাংক কিন্তু হিসাব করে আমাকে এই টাকা দিচ্ছে। সেই ক্ষেত্রে ব্যাংক বলছে যে তোমার রেট অফ ইন্টারেস্ট, সুদের হার যা ছিল, তুমি যেহেতু বছরে দুবার আসছো, সেই জন্য এটাকে অর্ধেক করে দেবো, আর যা ছিল তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। এটাকে সুদের পর্ব হচ্ছে 2 হলো। আবার এরকম হতে পারে, কেউ মনে করো বললো যে না, আমি দুবার যাব না ব্যাংকে, আমি ব্যাংকে 3 বার যাব, বছরে আমার 3 বার সুদের টাকা লাগবে। তাহলে 3 বার যেতে গেলে কতদিন পর পর যেতে হবে? 4 মাস যোগ 4 মাস যোগ 4 মাস, 3 4 12। 12 মাসের মধ্যে তুমি 3 বার যাচ্ছ, 3 বার গেলে 4 মাস বাদে বাদে তুমি যাচ্ছ। যদি 4 মাস বাদে বাদে যাও তাহলে 3 বার যেতে হবে। সেই ক্ষেত্রে ব্যাংক বলবে যে তুমি যে টাকা 1 বছর 12 মাসে পাচ্ছিলে, যেহেতু 3 বার যাচ্ছ অর্থাৎ 4 মাস বাদে বাদে, তাহলে 3 ভাগের 1 ভাগ টাকা দেবে। অর্থাৎ R=3 হবে। তুমি যদি মনে করো যে না, আমি 3 মাস বাদে বাদে যাব টাকা তুলতে, তো 3 মাস বাদে বাদে গেলে তোমাকে বছরে কয়বার যেতে হবে? দেখতে পাচ্ছ, 1 2 3 4 বার যেতে হচ্ছে। ব্যাংক বলবে তুমি যে টাকা রেখেছো সেই টাকার 4 ভাগের 1 ভাগ নিয়ে যাও, মানে 2.5 টাকা পাবে। 10কে 4 ভাগের 1 ভাগ করলে 2.5 টাকা, 2.5 টাকা, 2.5 টাকা, 2.5 টাকা, 2.5 টাকা, অর্থাৎ 4 2 সমান 10 টাকাই দেবো, কিন্তু যেহেতু তুমি বারে বারে আসছো সেই জন্য আমি এটা কম করে দেবো। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছো। সুদের পর্ব বলতে এই ক্ষেত্রে কোনটা কত বোঝালো? সুদের পর্ব বছরে তুমি কয়বার যাচ্ছ? 3 বার। এখানে সুদের পর্ব হচ্ছে 3। এখানে বছরে কয়বার যাচ্ছ? বছরে যাচ্ছ 4 বার, সুদের পর্ব 4। এটা বছরে কয়বার যাচ্ছিলে? 2 বার, সুদের পর্ব 2। যদি বছরে 1 বার যাও, সুদের পর্ব 1। তাহলে এই হচ্ছে সুদের পর্ব। সেই ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু আমাদের একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে? ফর্মুলাটা ছিল যে এ, আমি এখানেই লিখছি, ফর্মুলাটা বোঝাতে সুবিধা হবে। ফর্মুলাটা উপরে লিখছি, বোঝাতে সুবিধা হবে। এ সমান ছিল পি ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার n, এরকম ছিল ফর্মুলাটা। তুমি যদি বছরে 2 বার যাও, সুদের পর্ব যদি 2 হয়, এই ক্ষেত্রে তোমার যে রেট অফ ইন্টারেস্ট ছিল 10, সেটাকে কত হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে, 10-এর অর্ধেক, অর্থাৎ আর এর মানটা অর্ধেক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটা লিখবো, পি সমান যেমন আছে তেমন লিখবো, 1 লিখবো, আর এর জায়গায় R/2 লিখবো। কত লিখবো? R/2। কেন? কারণ 1 বছর পরে গেলে তুমি 10 টাকা পাচ্ছিলে, তুমি যাচ্ছ 6 মাস পরে, তাহলে 10 টাকা তো দেবে না, তোমাকে 10-এর অর্ধেক দেবে, সেই জন্য 10-এর অর্ধেক কত? R/2 হলো। নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে যেমন আছে 100। বছরে তুমি কবার যাচ্ছ? 2 বার যাচ্ছ। বছরে কয়বার যাচ্ছ? 2n। সেই ক্ষেত্রে এখানে লিখবো বছরে 2 বার যাচ্ছ বলে 2n। মনে মনে
আমি এটা দেখতে পাচ্ছি আর কে যত দিয়ে ভাগ করবে এন এর সঙ্গে তত দিয়ে গুণ করবে। আর কে কত দিয়ে ভাগ করেছে, 2 দিয়ে ভাগ করেছে, তো এন এর সঙ্গে 2 দিয়ে গুণ করে দেবে। মনে মনে এরকম হচ্ছে যেন এই উপরের 2 আর নিচের 2 কেটে যাচ্ছে, যদিও কাটা যায় না, কারণ এই 2n পাওয়ারে আছে, পাওয়ারে থাকলে এভাবে কাটা যায় না, কিন্তু আমি বোঝানোর সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার জন্য বলছি। মনে করো এই 2 আর 2 কেটে যাচ্ছে, কাটে না কিন্তু। তাহলে আর কে যত দিয়ে ভাগ দেবো এর সঙ্গে তত দিয়ে আমি কিন্তু গুণ দেবো, তাহলে বুঝতে পারবো যে আমি বছরে যদি 2 বার টাকা তুলতে যাই তাহলে আমার সুদের হার কম হয়ে যাচ্ছে, কিন্তু বছরে যাচ্ছি কয়বার, 2 বার যাচ্ছে। যত দিয়ে ভাগ দেবো তত দিয়ে গুণ দেবো। বছরে যদি আমি 3 বার যেতাম তাহলে স্যার কি হতো, তাহলে 4 মাস বাদে বাদে তুমি যেতে। সেই ক্ষেত্রে ফর্মুলাটা হতো পি প্লাস 1 × r/3 হতো। 1 বছরে যে টাকা পাবো 10 টাকা, 3 বার গেলে তার 3 ভাগের 1 ভাগ টাকা পাবো, ভাগ 100, এখানে হবে 3n। বছরে তুমি 3 বার যাচ্ছ বলে 3n। যদি এইটা হতো বছরে 4 বার যেতে, বুঝতে পারছো কি হতো, এই 3 মাস বাদে বাদে তুমি সুদের টাকা তুলতে যেতে, তাহলে এখানে লিখতাম a সমান p ইন্টু 1 + r/4/100 মনে হচ্ছে যেন 4 আর 4 কেটে গেল। এই হচ্ছে একটা সুদের পর্বের অঙ্ক। আমি একটা অঙ্ক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি একটা অঙ্ক লিখেছি 6.1 এই চ্যাপ্টারের 19 নম্বর অঙ্কটা লিখেছি। একটা অঙ্ক করাই তাহলে বুঝতে পারবে সমস্ত কিছু। কি লেখা আছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে। শুধুমাত্র কি জানতে চেয়েছে, সুদ জানতে চেয়েছে। আমরা যেটা বের করি সেটা সুদ আসল বের করি, এটা কিন্তু মাথায় থাকে যেন, কিন্তু আমি এখানে সুদ জানতে চেয়েছি, সুদ কত হবে। শর্তটা কি দিয়েছে, 3 মাস অন্তর অন্তর আমি যাচ্ছি সুদের টাকাটা তুলতে। যদি এরকম ঘটনা ঘটে 3 মাস অন্তর অন্তর যাচ্ছি, তাহলে 3 মাস অন্তর যাওয়া মানে কত হচ্ছে, বছরে কয়বার যাব, বছরে 3 মাস অন্তর অন্তর গেলে 1 বছর হতে গেলে আমাকে 4 বার যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ 12 মাসে 1 বছর, 3 + 3 + 3 + 3 12 মাস। তাহলে আমাকে বছরে কয়বার যেতে হচ্ছে, 4 বার। তাহলে সুদের পর্ব এখানে 4, সুদের পর্ব কত, সুদের পর্ব 4। তাহলে ফর্মুলাটা যেটা ছিল সেই ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা a সমান p ইন্টু, আমি যদি বছরে 4 বার যাই 1 বছরে আমাকে 10 টাকা দেবে, 1 বছরে কয় টাকা দেবে, 10 টাকা দেবে। বছরে যদি আমি 4 বার যাই তাহলে 10কে 4 ভাগের 1 ভাগ 2.5 টাকা দেবে, 4 ভাগের 1 ভাগ করলে কত হয়, 2.5 টাকা দেবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 10/4, যেহেতু 3 মাস অন্তর অন্তর যাচ্ছে, বছর আমি 4 বার যাব, বাই 100 যেটা ছিল সেটা। তাহলে আমি বছরে কয়বার যাব, বছরে 4 বার যাব, তাহলে 4n হচ্ছে ফর্মুলা। 4 দিয়ে ভাগ দিয়েছি বলে 4 গুণ, আশা করি বুঝতে পারছো। এইবার বলছে যে টাকাটা আমি কতদিন রেখেছি, টাকাটা কতদিন রেখেছি, কত বছর রেখেছি টাকাটা। আমি টাকাটা যত বছর রেখেছি সেটা হচ্ছে n বছর। টাকাটা কত বছর রেখেছি সেই সময়টাকে আমি n ধরছিলাম। n সবসময় বছরে মেজারমেন্ট করা হয়। টাকাটা যত, আমি এটা কিন্তু বছরে 4 বার যাচ্ছি বলে 4 লিখেছি, কিন্তু কত বছরের জন্য টাকাটা রেখেছি আমি, n বছরের জন্য। এখানে n সমান কত, n সমান হচ্ছে 9 মাস। n সমান কত, 9 মাস। তাহলে আমরা জানি 12 মাস সমান হচ্ছে 1 বছর। তোমরা জানো 12 মাস সমান 1 বছর। তুমি কয় মাসের জন্য টাকাটা রেখেছো, তুমি টাকাটা রেখেছো 9 মাসের জন্য। তাহলে 1 মাস সমান হচ্ছে 1/12, আর 9 মাস সমান হচ্ছে 1 মাস সমান যা হবে 1/12, 9 মাস সমান তার সঙ্গে 9 গুণ হবে, এত বছর। তাহলে মাসকে আমি 9 মাসকে বছর করছি, আহামরি কিছুই করছি না। 3 দিয়ে কাটো, 3 × 9, 3 দিয়ে কাটো, 3 × 4 = 12। তাহলে 9 মাস সমান 3/4 বছর। তাহলে তুমি যে টাকাটা রাখছো সেই টাকাটা কিন্তু 9 মাসের জন্য রাখছো। 9 মাস আমি কিন্তু টাইমটাকে বছরে প্রকাশ করছি। মানে পরের লাইনে লিখবো p × 1 + 10/4/100, 4n সমান কত পেলাম, 3/4, n সমান 3/4। তুমি যত দিনের জন্য টাকাটা রাখছো, মানে যত বছরের জন্য টাকাটা রাখছো সেটাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর n সমান ধরেছিলাম নাম্বার অফ ইয়ার্স, 9 মাসকে সেই জন্য বছরে পরিণত করলাম, বছরে পরিণত করলে 3/4 হলো। এবার এইটা আর এইটা কেটে গেল, কাটলো। আসল পি সমান কত বলেছিল অঙ্কে, আসল পি সমান কোথায় দেওয়া আছে, এই যে দেওয়া আছে। আসল পি সমান দেওয়া আছে 6,250
ইন্টু 1 প্লাস 10কে 4 দিয়ে ভাগ করলে 2.5 হচ্ছে, 2.5। জানো মুখে মুখে যেটুকু করা যায়, নিচে 100 দিয়ে ভাগ আছে, এখানে কিউব করে দিচ্ছ এখানে। এবার এইটাকে আমি সিম্পলিফাই করব বা ক্যালকুলেশন করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সুদে আসলে পাবো। পাবো হচ্ছে 6250 50, লসাগু করো, লসাগু করলে 100 হচ্ছে, একের মধ্যে 100 প্লাস 2.5 ইন্টু 3, এটাকে একবারে লিখবে পরে, সেটা হচ্ছে 6250 ইন্টু, এখানে হচ্ছে 102.5, 100-র সাথে 2.5 যোগ করলাম, 102.5 ভাগ 100, তার মাথায় কিউব। কিউব মানে কি? কিউব মানে এই একই জিনিস যেটা আছে সেটা 3 বার গুণ করবো। 102.5/100 ইন্টু 102.5/100 ইন্টু 102.5/100, তার সাথে কত গুণ করবো? 6250। এটা করলে তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে, যেটা রেজাল্ট আসবে 3730.57, মানে 57 নয়, 57.57 এত প্রায়। এটা করে নেবে, আমি করে দেখে নিয়েছি, এরকম আসছে রেজাল্ট 6730 টাকা 57 এত পয়সা প্রায়। সুদে আসলে তুমি এই টাকাটা পাচ্ছ। কতদিনের জন্য পাচ্ছ, কতদিন পরে, মানে কতদিনের জন্য পাচ্ছ? 9 মাস যদি রাখো, 9 মাসের জন্য তুমি এটা পাচ্ছ। আমাকে জানতে চেয়েছে যে ব্যাংক আমাকে যে সুদ দিয়েছে সেই সুদটা কত, মোট সুদ কত। তাহলে এটা যেটা বের করলাম এর মধ্যে সুদ আসল আছে, তাহলে অতএব মোট সুদ বের করতে গেলে, মোট সুদ যেহেতু এটা চক্রবৃদ্ধি হয়েছে, মোট সুদ বের করতে গেলে যেটা পাবো সেটা হচ্ছে সুদ আসল 6730 টাকা 57 পয়সা প্রায়। দশমিকের পরে মিল ছিল না, 2 ঘর নিয়েছিলাম, তার জন্য প্রায়। আসল কত? 6250 টাকা। 6250 টাকা তো বাদ দিয়ে দাও, সুদ আসলের থেকে আসল বাদ দিয়ে দাও, তাহলে সুদ পড়ে থাকবে 57 শূন্য 8, এটা হচ্ছে 3 480 টাকা 57 পয়সা প্রায়। তুমি 480 টাকা 57 পয়সা পাবে। কতদিনের জন্য পাবে? 9 মাস ধরে তুমি এই টাকাটা পাবে সুদ আকারে, যেখানে মাসিক তুমি মাসে 3 মাস বাদে বাদে একবার করে গেছিলে। আশা করি বুঝতে পেরেছো ফর্মুলাটা আমরা কি করে মডিফাই করে নিলাম। ফর্মুলাটা যেমন দেওয়া থাকবে তেমন লিখবো, অর্থাৎ বছরে তুমি কয়বার যাচ্ছ সেই অনুসারে আর কে তততে ভাগ করবে, আর কে যাতে ভাগ করবে এর সাথে তত গুণ করবে। এবার এই এন মানে বোঝাচ্ছে নাম্বার অফ ইয়ার্স, তুমি টাকাটা কত বছরের জন্য রাখছো। এখানে যদি 19 বছর থাকতো তাহলে আমরা ডাইরেক্ট এই এন এর জায়গায় 19 বছর লিখতাম, কারণ এই যে সংখ্যাটা এখানে লিখবো এখানে কিন্তু মাস আকারে লিখবো না এন, এখানে তো মাস দেওয়া আছে 9 মাস, 9 মাস মানে তখন 3-4 বছর করে নিয়েছি। আর বাকি ক্যালকুলেশন যা আসলো তাই। আজকে এইটুকুই থাকুক, পরের দিন আমি এই চ্যাপ্টারকে কাজে লাগিয়ে বাদ বাকি অঙ্কগুলো আমি করে দেবো।